স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। গুলশানের ডিসিসি মার্কেটের অগ্নিকাণ্ডের পর আবারও প্রশ্নের মুখে পড়েছে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা। আমাদের বহুতল ভবনগুলো যেমন রয়েছে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সহ নানা ধরনের দুর্যোগের ঝুঁকিতে, তেমনি দুর্যোগ চলাকালে বা পরবর্তী ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ডক্টর ASM মাকসুদ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শশাঙ্ক সাদিক। স্বাগত আপনাদের। তো সাম্প্রতিক ঘটনা দিয়েই শুরু করি। গুলশানের মার্কেট, ডিসিসি মার্কেটে যে আগুনটা লাগলো, আমরা দেখলাম যে এটা আগুনটা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে, 2 দিন প্রায় সময় লেগেছে। তারপরেও আমরা দেখেছি কোথাও কোথাও আগুন জ্বলছে। তো এত দীর্ঘ সময় লাগার কারণটা কি? প্রথমে আমি এই ডিসিসি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জেনে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যে কোনো প্রথম ফার্স্ট রেসপন্ডিং অর্গানাইজেশন আসলে আমরা খবর পাওয়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের লোকরা যে কোনো দুর্যোগ কাজে ঝাঁপিয়ে পড়ে পার্টিকুলারলি। তো আমরা এখানে যেটা বলবো যে অগ্নি কিন্তু যখন যে কোনো সূত্রপাত কিন্তু ছোটো থেকে বড় হয়ে যায় আসলে এখানে। এবং অগ্নি যখন যেটা হয় প্রথমে কিন্তু আগুন ছোটো থেকে ডেভেলপ স্টেজে যখন চলে যায় তখন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এখানে যখন আগুন ইনফর্ম করা হয়েছে, বাই দিস টাইম কিন্তু ডিলেড ইনফরমেশন, দেরিতে যখন খবর পাওয়া গেছে, বাই দিস টাইম কিন্তু আগুন ছড়ে গেছে। আগুনটা গভীর রাতে, সেজন্যই কি দেরি হয়েছে? না, শুধু জন্য হয়তো আমাদের আসতে খুব তাড়াতাড়ি চলে আসছে, উইদিন 10 মিনিটস আমরা চলে আসছি এখানে। দিনের বেলা হলেও তার সময় বেশি লাগতো আসলে। এটা একদিক দিয়ে আমাদের বলবে পজিটিভ সাইড। কিন্তু এখানে যখনই খবরটা ডিলে পেয়েছে প্রায় অ্যারাউন্ড 40 মিনিটস পরে পেয়েছি আমরা, ততক্ষণে বাই দিস টাইম ডেভেলপ হয়ে গেছে। যাই হোক, আমরা প্রথমে আমাদের 5টা ইউনিট এবং পরবর্তীতে কিন্তু আরও প্রায় টোটাল প্রায় এখানে আমরা প্রায় 20-22টা ইউনিট একসাথে কাজ করেছে। প্রায় 150টা ফায়ার ফাইটাররা কন্টিনিউয়াস কাজ করেছে। বাট এখানে হয়তো এক সাইডে ছিল আমাদের 5টা ইউনিট, অনেকে বলতে পারে আপনার 5টা ইউনিট নিয়ে আসছেন, কিন্তু অন্য সাইডে আমাদের আরও 5টা ইউনিট, প্রত্যেক 4টা মার্কেটে যে বড়, চারদিকে কিন্তু আমাদের লোকজনের সাথে কাজ করছে আসলে। তো এখানে বিল্ডিংটা আগুন লাগার পরেই কিন্তু এখানে অনেক দাহ্য পদার্থ ছিল আগে, এবং যেখানে ছিল ফার্নিচারের দোকানে ফার্নিচারের কিছু পলিশ ছিল এখানে, যেখানে আছে এখানে স্পিরিট থাকে এবং অ্যাক্রিলিক পেইন্ট থাকে, এগুলো কিন্তু হাইলি ফ্লেমেবল। আর পাশাপাশি গ্যাস আছে, গ্যাস যেটা আছে এখানে গ্যাসের সিলিন্ডারের ওখানে হোটেল ছিল এবং সিলিন্ডারগুলো ভিতরে জমা ছিল আসে, এগুলো কিন্তু অনেক এক্সপ্লোশন হয়েছে। পরেই দেখা যাচ্ছে যে এগুলো আপনার এগুলো বাস্ট হয়ে যায় এবং বিল্ডিংটা কলাপস করে। যখনই কলাপস করছে আগে আমাদের পানি যাওয়া যাচ্ছিল না আসলে, জায়গা আমাদের পানি যাচ্ছিল না। আর আপনারা জানেন যখন আমরা এক গাড়ি পানি নিয়ে আসছে, এবার ব্যাকআপ যেমন থাকে না, কারণ এই মার্কেটে কিন্তু নিজস্ব একটা ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে, তাদের হাইড্রেন সিস্টেম থাকবে এবং তাদের একটা রিজার্ভার থাকবে, সেগুলো কিন্তু ছিল না আসলে। সব মিলিয়ে বলবো যেটা একটা আমার ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল। এবং ক্রমে কিন্তু যেটা আগুনের আমাদের প্রথম ট্যাকটিস ছিল যে যখন আগুন লেগে যায় তখন আমাদের ট্যাকটিস থাকে যে আগুনটাকে বাড়তে দেবো না। আমরা যে দক্ষিণ সাইডে যেটা ছিল ওই মার্কেটে আমরা বাড়তে দেই নেই, প্লাস মানে পাকা মার্কেটে যেতে ছিল, প্লাস পাকা মার্কেট যেতে ছিল। এখানে হয়তো ক্ষতি হয়েছে, এখানে স্মোকের জন্য ক্ষতি হয়ে গেছে অনেক, বাট আমরা ব্লক করে দেওয়ার চেষ্টা করছি অলরেডি। কিন্তু আমাদের লোকজন ভিতরে যে ফাইট করছে কিন্তু, এবং প্রায় আমাদের 3 জন ফায়ার কর্মী অফিসার ছিল, তারা কিন্তু তারা কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল ভিতরে, এবং বিল্ডিং যখন কলাপস করছে তারা খুব দূরে বেরিয়ে আসছে আসলে। আল্লাহর রহমতে তারা এখানে সেভ হয়ে গেছে। বাট ফায়ার সার্ভিসের প্রতিটি কর্মী নিবেদিত প্রাণ কর্মী, তারা কিন্তু যে কোনো কাজে কিন্তু তারা আন্তরিকভাবে কাজ করে এখানে কিন্তু গাফলতি করার সুযোগ নাই। তবে যদি কেউ গাফলতি পাওয়া যায় অবশ্যই আমরা অ্যাকশন নেবো এখানে। আর মাঝখানে যেটা সমস্যা হয়েছিল, আমাদের পানির সমস্যা হয়েছিল, যখন পানি যা আমার ক্রাইসিস হয়ে গেলো, কারণ অনেক পানি লাগছিল, আমাদের গাড়ি যখন পানি আসতেছিল তখন কিন্তু এক পর্যায়ে পানিটা কমতে পড়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু হয়তো আগুনটা বড় হয়ে যাচ্ছিল। ইমিডিয়েটলি কিন্তু আমরা গুলশান লেক থেকে তার অন্য পাশের বাড়ির যেগুলো আপনার রিজার্ভার ছিল অন্যান্য অ্যাপার্টমেন্টের, তারপরে একটা ওখানে ক্যাডেট কলেজ ক্লাব থেকে আমরা নিয়েছি। এইভাবে কিন্তু আমরা একসাথে কিন্তু কাজ করেছি এখানে স্থানীয় ভলান্টিয়াররা ছিল এখানে, তারাও কাজ করছে এখানে, তার মার্কেটে যারা ছিল এখানে কর্মী, তারাও কাজ করছে আসলে। আমাদের এখানে দেখা যায় এরকম ধরনের যে কোনো দুর্ঘটনায় কৌতূহলী মানুষও একটা বড় সমস্যা, এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। এটা নিয়েও কথা বলবো, আমি একটু আসছি কাছে। এরকম বলছিলেন যে পানির একটা সংকটে পড়েছিল। আমরা জানি যে কোনো আধুনিক নগরে এরকম ফায়ারের ঘটনা বা যে কোনো দুর্যোগের জন্য একটা পূর্ব প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা থাকে। আমরা উন্নত বিশ্বে দেখেছি তাদের ফায়ার হাইড্রেন্ট থাকে বা বিভিন্ন পানির উৎস থাকে, বা একটা ভবনের নিজস্ব একটা মেকানিজম ব্যবস্থা তো থাকাই উচিত। আমাদের এখানে সেগুলো নাই, কি কারণে এগুলো মানে একেবারেই নাই? প্রথমে
আমিও আলিমের মতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করি। 2003-এর যে ফায়ার অ্যাক্ট আছে, সে অ্যাক্ট অনুযায়ী বলা আছে যে ভবনগুলো হবে, সেই ভবনগুলো কিভাবে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে। যেই ভবনগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, ভবনের ব্যাখ্যায় বলা আছে বহুতল ভবন থেকে শুরু করে মার্কেট পর্যন্ত, ইভেন টিনের ঘর পর্যন্ত ভবনের ব্যাখ্যায় বলা আছে ভবন বলতে কি বোঝায়। সেগুলো থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাছ থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্যে তারা চাইবে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতা, এবং 3 মাসের মধ্যেই তারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই সহযোগিতা চাইবেন। সহযোগিতা চেয়ে তারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাছ থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য লাইসেন্স গ্রহণ করবেন, ছাড়পত্র নেবেন। ছাড়পত্র নেবেন। প্রথমে ওখানে যে মার্কেট কমিটি বলেন বা দোকান মালিক সমিতি বলেন অথবা ডিসিসি ঢাকা সিটি কর্পোরেশনকে বলেন, এটা তদারকির দায়িত্ব হলো তাদের, যে লাইসেন্স তারা নিয়েছে কিনা। লাইসেন্স যদি না নিয়ে থাকে তাহলে এই দায়িত্ব, বা তারা যদি অগ্নি নির্বাপন নিজস্ব ব্যবস্থা গড়ে না তোলে, এত বড় একটা মার্কেট, এবং যে মার্কেটটি হলো দেশের পশ এরিয়ার একটা মার্কেট, এই দায়িত্ব দোকান মালিক সমিতিকে বা যারা এই ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদেরকে নিতে হবে। না কেন, এটা যদি সিটি কর্পোরেশনের মার্কেট আমরা বলে থাকি, সিটি কর্পোরেশনের উপর দায় যায়। আমি সে কথাই বলছি, দোকান মালিক সমিতিকে বা তাদের কথা বলছি এই জন্যে, যেহেতু তাদের নিরাপত্তা ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যদি আপনি কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা নিজস্ব একটা প্রস্তুতিও থাকা দরকার প্রত্যেকের, এবং সরকার থেকেও বারবার বলা হয়েছে নিজস্ব প্রস্তুতি থাকতে হবে, এটা তারা সেই দায় এড়াইতে পারবে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মনিটরিং করা, সেই মনিটরিং ব্যবস্থাটা ছিল না বিদায়ী এটি হয়েছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আবার এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকেও মনিটরিং করার কথা, সেটাও হয়নি। যেমন এখানে প্রত্যেকটা দোকানেই থাকা উচিত ছিল যে ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত ছিল, এবং বলা হয় এই ধরনের বাণিজ্যিক ভবনে, যেখানে ব্যবসা বাণিজ্য বলেন বা বড় বড় হাইরাইজ বিল্ডিং বলেন, সেখানে 500 স্কোয়ার ফিটের মধ্যে একটি থাকতে হবে ফায়ার এক্সটিংগুইশার। এখানে হাইড্রেন্ট পয়েন্ট থাকতে হবে, যেটা কিছুক্ষণ আগে আলিবে বলতেন, বা হাইড্রেন্ট সিস্টেম, রিজার্ভার, যেখানে পানি থাকবে, এবং সেই পানি কিন্তু ফায়ার সার্ভিস ব্যবহার করবে না, সেই পানি ব্যবহার করবে ফায়ার সার্ভিস আসার আগে ওই ছোট আগুনকে নিভানোর জন্য নিজস্ব যে তাদের ফায়ার ফাইটার বা প্রশিক্ষিত কর্মী, তারা সেই পানি ব্যবহার করবে। ফায়ার সার্ভিস ব্যবহার করবে ফায়ার সার্ভিসের নিজস্ব প্রস্তুতি অনুযায়ী সেটা ব্যবহার করবে। পানি যদি থাকে তাহলে ফায়ার সার্ভিস সে পানি পুনরায় অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এখন দেখা গেছে যে যারা সেখানে এই ব্যবসা করেন তাদের নিজস্ব প্রস্তুতি ছিল না, সিটি কর্পোরেশন থেকে মনিটরিং ছিল না, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ফায়ার অ্যাক্ট অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়নি, এবং সামগ্রিকভাবে পানির যে ব্যবস্থাটাই পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত কয়েকশো গজ দূরে ছিল মনে হয় আমাদের গুলশান লেক, হ্যাঁ এরকম 700-800 গজ দূরে ছিল। সেখান থেকেও কিন্তু পানি এনে যখন ব্যবস্থা করা হয়, তখন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সেরও আমি যতদূর শুনেছি যে তাদের যে পাইপগুলো ব্যবহার করেছে প্রত্যেকটা ধাপে আসলে দেখতে পাচ্ছি আমরা অব্যবস্থাপনা এবং প্রস্তুতি ছিল না। এখন আপনি যেটা বলেছেন, একটা মেগা সিটির কিন্তু ক্যারেক্টারিস্টিক্স হলো, যখন আপনি একটা মেগা সিটি হবে, সেই মেগা সিটি বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। আমি আপনার কাছে আবার আসবো, একটু যাচ্ছি শশাঙ্ক স্যারের কাছে। এই যে ধরেন এগুলো তো ছিলই না, সেটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে ঢাকা শহর একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর, সেখানে এটাও একটা বড় চ্যালেঞ্জ যে এত মানুষ, এত গাড়ি ঘোড়া। ধরেন যেটি বলছিলেন মহাপরিচালক সাহেব, যে এখানে রাতে হওয়াতে দ্রুত আসতে পেরেছেন, দিনের বেলা আসতে হয়তো অনেক সময় লাগতো। এই যে এই চ্যালেঞ্জগুলো একটা সিটি, এরকম একটা ঘনবসতিপূর্ণ সিটি, এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে ঢাকার মতো? ধন্যবাদ। আর খুবই দুঃখজনক, এরকম একটা বড় ক্ষতি এত ছোট ছোট ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। আসলে ওনারা দুজন যেটা বলেছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। আপনি যদি দেখেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় তো আসলে এটা একটা স্টেক হোল্ডারের বিষয় না, এখানে শুধু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে রেসপন্ডার, যারা আসলে ঝাঁপিয়ে পড়ে। সবসময় আমরা দেখি যে সেই রানা প্লাজা থেকে মানুষ তো কন্টিনিউয়াসলি আপনাদের সুবাদে লাইভ দেখছে, কিন্তু অন্যান্য স্টেক হোল্ডার, যেটা আমি জনগণের আগে আসছি, যে পুলিশ, এই গুলশান ডিসিসি মার্কেটে তাও কিছুটা আমি দেখেছি, যেহেতু আমি একেবারেই প্রত্যক্ষভাবে অবজারভেশন করেছিলাম, যে কিছুটা
পুলিশ ওখানে কর্ডন করে কিছু রাস্তা বন্ধ করে ওনাদেরকে হেল্প করেছেন যাতে করে ওনাদের কাজটা সুবিধা মুভমেন্টটা হয়। চলাফেরা কিন্তু করাইল বস্তিতে তার কিছুদিন আগে আমরা নিজেরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং ওখানকার যে দুরবস্থা ছিল, ওনাদের গাড়ি কোন দিক দিয়ে আসবে এবং কেন আসবে সেটা আমি ছিল না। সেটাই বলছি যে ওইসব ক্ষেত্রে তো আর আরো বড় জনগণ challenge। যদি বেশি হয় ওটা আমার সম্পদ হবে না কেন? কারণ আমি যদি জনগণকে এভাবে করে যে মার্কেট ভিত্তিক যদি আমি ভলেন্টিয়ার টিম তৈরি করতে পারি বা বাধ্যতামূলক করি এবং এরকম করে যদি আমি প্রতিটা জায়গায় সচেতনতাগুলো তৈরি করি, প্লাস আমার ট্রাফিক পুলিশ কি আসলে জানে যে যখন সে ফায়ার সার্ভিসের গাড়ির অ্যালার্ম শুনছে তাকে আসলে রাস্তা সরিয়ে দিতে হবে। আমি কিন্তু কোনোদিন দেখি না, অ্যাম্বুলেন্সকে দেখি না। এই যে বড় একটা গ্যাপ, এত বড় গ্যাপ, এটাকে তো আসলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের উপর ছেড়ে দিলে হবে না এবং এটাকে আমরা কিভাবে এটা অ্যাড্রেস ব্যবস্থাপনায় করার নিয়ে জন্য আসতে পারি। এটা অ্যাড্রেস করার জন্য কোনো রেকমেন্ডেশন কোনো বা সুপারিশমালা বা কোনো নিঃসন্দেহে, ব্যবস্থা কারণ আছে? আমরা- এটা নিয়ে একটু কথা বলবো, আমরা একটু বিরতি নিয়ে আসি আপনার সঙ্গে, এটা নিয়ে কথা বলবো, তারপর নিচে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল আপনার সঙ্গে যে ধরেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, তারা তো ঘটনা ঘটে যাওয়ার পর গিয়ে তাদের কাজ করে, কিন্তু ঘটনা যেন না ঘটে বা এরকম ঘটনার মুখোমুখি যেন না হতে হয়, সেই জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার, সেটা কি খুব জরুরি না? সেটা নিঃসন্দেহে জরুরি, কারণ এটা তো বহুবার বহু জায়গায় বলা হয়েছে যে আপনি যদি 1 টাকা খরচ করেন তাহলে আপনি এই রকম সময় 8 টাকা বাঁচিয়ে ফেলতে পারেন আপনার সম্পদ। এখন সেটা কিভাবে? আপনি যেটা তখন বলছিলেন যে আমাদের তো অনেক জনসংখ্যা এবং ঢাকা যেভাবে বাড়ছে কোনো পরিকল্পনা নাই, তারপরে তো আমরা মোটামুটিভাবে জানি কোন এলাকাগুলো সবচেয়ে বেশি জনবহুল, কোন এলাকাগুলোতে কমার্শিয়াল সেন্টার আছে। আমরা যদি এখন প্রতিটা এলাকাগুলোকে ছোট ছোট ব্লক করে ফেলি, এবং আমাদের এখন গুগল ম্যাপ কিন্তু আর কারো কাছে চাইতে হয় না। আমি গুগল ম্যাপ বসাবো, আমি ওগুলোকে এক একটা ব্লক করব এবং আমি একই সাথে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, তারা সবাই মিলে একটা জায়গায় কানেক্টেড থাকবে যে যখন কোন ইনসিডেন্স হচ্ছে তখন কোন পথ দিয়ে কারা যাবে এবং কত দ্রুত যাবে, তাহলে আমার রেসপন্সটা অনেক বেশি ফাস্টার হয়। সেকেন্ড হচ্ছে যে এই এলাকায় আমরা জানি যে পুরোনো আমলের ফায়ার হাইড্রেন্টগুলো নাই। কয় টাকা লাগতো আমার ফায়ার হাইড্রেন্ট বসাতে? এটা তো ব্যবসায়ীদেরও বা ওখানে যারা আছেন তাদেরও তো একটা বড় দায়িত্ব। ধরেন একটা অপ্রাসঙ্গিক হলো বলি যে বসুন্ধরাতে আগুন লেগেছে, আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এত কষ্ট করে আগুন নিভিয়েছে, আমরা কি এখন বসুন্ধরার কাছে চাইতে পারি না সরকার যে তো আমার খরচ হয়েছে এত টাকা তোমার এটা নিভানোর জন্য, তোমার এত বড় প্রতিষ্ঠান, তুমি দাও? তাহলে এই যে প্রস্তুতির জায়গাটা, এখন প্রস্তুতি শুধুমাত্র ভলেন্টিয়ার বানাচ্ছি আমরা 62,000 তা না, ইকুইপমেন্ট দিচ্ছি তা না, কিন্তু আমাকে এনশিওর করতে হবে যে এই বিষয়গুলো একেবারে ফায়ার হাইড্রেন্ট থাকতে হবে, আমার পানির ব্যবস্থা থাকতে হবে, আমার স্প্রিংকলার থাকতে হবে, বিশেষ করে কমার্শিয়াল জায়গাগুলোতে যেখানে এগুলো অনেক বেশি জরুরি। ধরেন দিনের বেলা যদি হতো, চিন্তা করে দেখেন কি হয়। আবার আমি করাইল বস্তিতে একটু ফিরে যাই, যে ওখানে আবার দেখেছি একটু উল্টোটা, ওখানে ওনারা ঢুকেছেন এমন একটা পথ দিয়ে যেটা হয়তো খুবই দরকার, কিন্তু আমরা যারা এই পাশে ছিলাম, আমার অফিসটা ঠিক একদম উল্টো দিকে, ব্র্যাকের অফিস, আমরা বারবার চেষ্টা করছিলাম ওদিক থেকে লোক আনার জন্য, এদিক থেকে কোনো আসছিল না। ওইটাই হচ্ছে যে ওই যে ব্লক ভিত্তিক প্ল্যানিং এবং সামঞ্জস্যপূর্ণ প্ল্যানিং এর একটা এই বড় অভাব। বস্তির আগুন নিয়ে আরো আলোচনা করবো, আপনার কাছে আমি আসবো পরবর্তীতে। দেখেন, একটা বহুতল ভবন যখন নির্মাণ হয়, এটা কিন্তু সবার চোখের সামনেই হচ্ছে, মানে এটা লুকিয়ে করার কোনো উপায় নেই। তারপরেও আমরা দেখি এই ভবনগুলো কি হচ্ছে, কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই, কখনো অল্প ভূমিকম্পে এটা হেলে পড়ছে, কখনো এটা ধসে পড়ছে রানা প্লাজার মতো, আবার কখনো লিফট ছিঁড়ে, উত্তরায় যেটা ঘটলো জুন মাসে 6 জন লোক মারা গেল, আরেকটা বিল্ডিং এর লিফট ছিঁড়ে মন্ত্রী সহ একটা মিডিয়া হাউসের আমরা জানি উনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তো এই যে এই জিনিসগুলো, এই জায়গাগুলো দেখার কেউ নাই? অবশ্যই আমাদের দেশে আইন আছে, দেখার মতো সংস্থাও আছে। সে সংস্থার নাম হলো ঢাকা শহরের কথা যদি আমরা বলি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা বলি রাজউক। অন্যান্য শহরে এরকম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, এটা তাদেরই দেখভাল করার কথা। তাদের সীমাবদ্ধতাও আছে, তাদের যে রিসোর্স, সে জনসংখ্যার দিক থেকে শুরু করি, তাদের ইকুইপমেন্ট সব দিয়ে তাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা থাকলে পরেও আমার মনে হয় অনেক কাজ করা যায়। এখন কোনো একটা স্থাপনা যখন করা হয় এবং সেই স্থাপনাকে ব্যবহারের আগেই ওই স্থাপনা ব্যবহারের জন্য রাজুক থেকে, স্থাপনা বলতে আমি বিল্ডিং সহ অন্য অন্য অবকাঠামোকে বুঝাচ্ছি, রাজুক থেকে সেখানে ছাড়পত্রের প্রয়োজন হয়। রাজুক যখন সেখানে অকুপেন্সি সার্টিফিকেট দিবে ওই স্থাপনা ব্যবহার করা উপযুক্ত হয়েছে কিনা, অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার আগে 16টা অর্গানাইজেশন থেকে ওই স্থাপনা যারা ব্যবহার করবেন, যদি প্রাইভেট সেক্টরের হয় পাবলিক সেক্টর, যদি পাবলিক সেক্টর হয় পাবলিক সেক্টরের 16টা অর্গানাইজেশন থেকে কিন্তু এই ছাড়পত্রের জন্য নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসার পরে রাজুক অকুপেন্সি সার্টিফিকেট দিবে, এবং সার্টিফিকেট দেওয়ার পরে ওই ইয়েটাকে, ইনফ্রাস্ট্রাকচারটাকে তখন ব্যবহার করা হবে।
তো এরকম বিধান কিন্তু আমাদের আছে এবং অকুপেন্সি সার্টিফিকেট দেওয়াও হয়। আমাদের বিল্ডিং কোডে এটা ব্যাখ্যা করা আছে, অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া এটা ব্যবহার করা হবে না। কিন্তু এখন রাজুক অকুপেন্সি সার্টিফিকেট দিচ্ছে, সেটি ব্যবহারও হচ্ছে, কিন্তু ছাড়পত্র দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে নিয়ম কতটুকু মেনে সেইটাই একটু জানতে চাবো। কতটুকু আপনারাও তো করা দেন, হয়েছে, সেটাই হলো প্রশ্ন। মানে অগ্নি নির্বাপন ব্যবস্থার ছাড়পত্রটা আপনারা দেন, সেটা কিসের উপর ভিত্তি করে দেন, কিভাবে দেন? মানে আমাদের দুই রকম ছাড়পত্র আছে। একটা হলো আপনার যেটা এনওসি, যেটা হয় যখন হাইরাইজ বিল্ডিং করা হয় তখন কিন্তু বিল্ডিং এর একটা ডিজাইন আমাদের কাছে আসে। আমরা দেখি বিল্ডিং এর বেসিক্যালি এখানে আপনার ফায়ার যেটা প্রিভেনশন সিস্টেম ঠিক আছে কিনা, আপনার যেটাকে এখানে আপনাদের আলাদা ডিপার্টমেন্ট আছে সেটার আলাদা জন্য? আছে। আমাদের একটা উইং আছে, আমাদের কাজ করে সীমিত একটা সম্পদ নিয়ে আমরা কাজ করছি এখানে। কিন্তু ঢাকা Then শহরে এত আমাদের যেটা বিল্ডিং আছে, হচ্ছে, সবগুলোরই কি নিতে হয় সবগুলো আপনাদের নেই, থেকে? মানে পার্টিকুলার যেটা আছে 10 তলার উপরে, যেটা নতুন এটা 6 তলার উপরে নেওয়া উচিত, বাট এর নতুন যেটা নিয়ম করেছে একটা, যেটা 10 তলার উপরে হলে সেটা করা আপনার হচ্ছে কাছে এখানে, আসবে। এটা আমি বিধি যদি একটু অনুযায়ী ইন্টারভেনশন করি এটা আছে। আলী ভাই, একটু বলি। দেখেন, ফায়ার অ্যাক্ট 2003-তে বলা আছে, ভবনের ব্যাখ্যায় বলা আছে আপনার সকল ভবনের সকল কাজ ভবন, নিতে সেটাই হবে। আমি জানতে চাচ্ছিলাম ফায়ার যে- সার্ভিস আবার যখন বিল্ডিং কোডে বলা আছে, আগের বিল্ডিং কোডে ছিল 6 তলা, হ্যাঁ, এখন এখন 10 বলা হচ্ছে 10 তলা 10 তলা। করছে, but- তাহলে 10 তলা বিল্ডিং এর উপরে যেগুলো হবে সেগুলোতেই শুধু দরকার। সেগুলো, কিন্তু এর নিচের গুলোর কি হবে? তাহলে নিচের গুলো এই যে- গুলশান মার্কেট এই যে তো আমরা দেখলাম coordination-এর দোতলা মাত্র। সমস্যা এবং কিন্তু আইনের তাদের মধ্যে ঝুঁকি সমস্যা কম। আছে। মানে বলছি 10 তলার নিচের গুলোর কি ঝুঁকি কম? মানে কোন না, না, বিবেচনায়? ঝুঁকি যেটা এটা আছে, ফায়ার এটা সার্ভিসের কিন্তু আইনে কিন্তু ফায়ার আমাদের সার্ভিস ফায়ার সার্ভিস ব্যাখ্যা আইনে করেছে, যেগুলো ফায়ার আছে সার্ভিস আসলে, পরিষ্কার। আমাদের আইনটা যেটা আছে, কিন্তু আইনকে অনেক সময় যেটা আছে অনেক, এখানে একটা মিটিং হয়েছিল যেটা পার্টিকুলারলি গৃহায়ণ দপ্তরে, তাদের মাধ্যমে তারা বলেছে না 10 তলার উপর ছাড়পত্র নিতে হবে না। তারাও জিনিসটাকে অনেক ঝামেলা মনে করতেছে, কিন্তু আসলে কিন্তু দেখতেছি আমরা যে যেহেতু আমাদের নগরায়ণ বেড়ে যাচ্ছে, শিল্পায়ন হচ্ছে, তারপর অনেক উপজেলা লেভেলে কিন্তু বিল্ডিং হয়ে যাচ্ছে, কিন্তু এখন যেটা গ্যাপ রয়ে গেছে, যখন 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 10 তলা হচ্ছে এখন বা 9 তলা, উপজেলায় তারা কিন্তু কোনো ক্লিয়ারেন্স নিচ্ছে না, এবং ওখানে কিন্তু রাস্তাঘাট খুবই সরু। তখন দেখা যাচ্ছে যে আমাদের ফায়ারে গাড়ি যেতে পারে না, তারাও হার্ড ড্রেন রাখে না ওইভাবে, তারপরে ওখানে সিস্টেম নাই এগুলো। তো এই জায়গাটা একটা বড় একটা গ্যাপ আছে, যেটা আমরা অলরেডি গৃহায়ণের সাথে আমরা অলরেডি আমরা বলেছি যে স্যার এগুলো নিতে হবে, এগুলো আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি, অলরেডি কিন্তু মিটিং হয়েছে এসব ব্যাপারে। এই বিএনবিসিকে আমরা বলেছি যে এটা অন্য ইন্ডিয়াতে যেটা আছে 6 তলা বিল্ডিং এর উপর সবগুলো নিতে হবে একবারে, কিন্তু তারপরে বিল্ডিং কোডে যেটা আছে সেটা ফলো করা হয় আমাদের। বাট এই জায়গাটাই আমি বলবো যে এখনো আমাদের সময় এসেছে আসলে চিন্তা করতে হবে। আপনারা বিল্ডিং এর নকশা দেখেই অনুমোদনটা আমরা দেন? নকশা দেখছি, তারপরেও যেটা হলো যে পরবর্তীতে যেটা হচ্ছে কিন্তু নকশাটা কেউ যদি পরিবর্তন করে তাহলে হ্যাঁ, সেটা কি পরিবর্তন যেটা করতে পারে সেটা, কিন্তু পরবর্তীতে তখন যেটা আছে অকুপেশন সার্টিফিকেট যেটা আছে, এটা কিন্তু রাজুক দেয়, কিন্তু যখন দিচ্ছে তখন কিন্তু অনেক সময় বিল্ডিং এ যখন ওয়ার্কিং করা যখন করা হচ্ছে, যখন অনেক সময় পরিবর্তন করে ফেলে, হয়তো যে ঠিক মতো এক্সিট রাখছে না আসলে। বাট আমরাও যেটা আছে এটা কিন্তু পরবর্তীতে আমাদের চেক করার কিন্তু একটা আমাদের যেটা আইনের মধ্যে নাই, এটা আমরা অলরেডি বলেছি নতুন যেটা আমাদের আইন হচ্ছে, যেটা সংশোধনে আমরা দিয়েছি যে যখন বিল্ডিং করার পরেও কিন্তু অকুপেশন সার্টিফিকেট ফায়ারটা নিতে হবে, এবং সেখানে অবশ্যই আপনার যেটা থাকবে এখানে টোটালি একটা ক্লিয়ারেন্স নিতে হবে। নেওয়ার পরে কিন্তু তার আগে কিন্তু আমরা মনে করি যে বৈদ্যুতিক লাইন বা পানির লাইন দেওয়া হবে না, কারণ যখনই কিন্তু মানুষ একবারে যখন বিল্ডিং এ উঠে যাচ্ছে, তারপরে কিন্তু তারা যেটা আপনার যে ফায়ার সেফটি যে এই অনুযায়ী এবং বিল্ডিং এর যে প্ল্যান চেঞ্জ হচ্ছে কিনা, এটা কিন্তু কেউ দেখছে না, রাজুকও দেখতেছে না, কিন্তু বাট এই রাজুকের অথরিটি আছে। কিন্তু আমরাও বলেছি যে রাজুককে অনুরোধ করি বারবার যে আপনার অকুপেশন সার্টিফিকেট নিয়ে তারপরে বিল্ডিং এর উঠতে দেবেন। এই ব্যাপারে অলরেডি গৃহায়ণ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আইন জারি করা হয়েছে, মানে প্রপোজাল গিয়েছে যে ইলেকট্রিসিটি কানেকশন, পানির কানেকশন দেওয়া হবে না যে পর্যন্ত অকুপেশন সার্টিফিকেট না নেওয়া হবে। তবে কিন্তু এই গ্যাপ এলাকাটা যেটা আছে এখনো মানুষ যেটা সুযোগ নেয় আসলে, এটা থাকবে না আসলে। আর আমি বলবো যে আমাদের এইভাবে এখনো কিন্তু এই সমন্বয় চলতেছে আমাদের সাথে। অলরেডি বিল্ডিং কোডে আমরা বলা হয়েছে নতুন যেটা রিভিশন হচ্ছে, সেখানেও কিন্তু এই আইনটা দেওয়া হচ্ছে আসলে। অবশ্যই। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে গুলশানের ডিসিসি মার্কেটে যখন আগুন লাগলো, আমরা দেখলাম কয়েকদিন লাইভ টানা, সেখানে সেইভাবে কোনো অ্যাম্বুলেন্স বা চিকিৎসকদের কোনো গাড়ির উপস্থিতি আমরা দেখি নাই, কিন্তু নরমালি সেটা কিন্তু থাকা উচিত কোনো আহতের। এই যে সমন্বয়হীনতা, এটা না কেন আছে গাড়ি ছিল? কয়টা ছিল? অবশ্যই আছে, কিন্তু না, সেটা এটা সীমিত আসলে, সীমিত সেটা ছিল, সংখ্যা খুবই খুব মানে কম, সেই- কারণ সেই- না, এটা আমি ওইখানে- বলি এটা আমি বিকজ আই ক্যান please. অ্যাড্রেস দিস। এটা যখনই কোনো ডিজাস্টার হয়, এটা মনে করেন প্রথমে লেভেল 1 লেভেল 2 এখানে যায়, আমাদের কিন্তু রেসপন্স করার পরে পরে কিন্তু আমরা সেখানে লাইট ইউনিট অ্যাম্বুলেন্স পাঠানো হয় আসলে। এটা কি আপনারাই পাঠান? আমরা পাঠাই আমাদের যেটা আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী যায় করে। কিন্তু আমরাই, আপনাদেরটা কি আমাদের সেভাবে যেটা কি ধরেন এই মুহূর্তে কাউকে একটা মানে চিকিৎসা দিতে হবে গুরুতর, সেটা কি সেরকম ইকুইপড আপনাদের অ্যাম্বুলেন্স? আমাদের প্রথমে আমরা প্রাথমিক ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা যাই, তারপর জিনিসটা যখন বড় হয়ে যায় তখন আমরা হয়তো এটাকে এটা কি আপনারাই সমন্বয় করেন নিকটস্থ হাসপাতালের সঙ্গে, বা এটা কে সমন্বয় করে?
যেটা হচ্ছে ইনসিডেন্ট কমান্ড সিস্টেমের মাধ্যমে যেটা আছে এখানে, আমরা যখন জিনিসটা রিকোজিশন দিই তখন ফায়ার যেটা আছে মেডিকেল কলেজ বা নিয়ারেস্ট হসপিটালকে আমরা বলে দিই অ্যাম্বুলেন্স সাপোর্ট লাগবে, তখন আমরা বলে দিই এখানে এইভাবে কাছাকাছি মানে ফায়ার সার্ভিস থেকে তবে আপনারা উনি যেটা যোগাযোগ করবেন। বলেছেন তবে- ওইটাতে আমি একটা কথা আবারও বলি, দুটো জায়গায় দেখলাম কড়াইল এবং বুঝতে আলী ভাই যেটা বলেন যে ইনসিডেন্স কমান্ড সিস্টেম কিন্তু ক্লিয়ার না, এক্স্যাক্টলি কার আন্ডারে এগুলো কাজ সেই করছে জায়গায় এবং আছে সমন্বয়টার কোন ব্যাপারটা রকম মানে কার কথা শুনবে এবং সেটাই সেখানে আসলে। কে একটা কাকে বিরতি রেফার নিয়ে আসি, করবে। একটা বিরতি নিয়ে আসি, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদনে দেখেছি যে সম্প্রতি ঝুঁকিপূর্ণ 728টি ভবন মালিককে আপনারা চিঠি দিয়েছেন, যেগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই যথাযথ। এরকম প্রায় 4 লাখ বহুতল ভবনের আপনারা আইডেন্টিফাই করেছেন। এরকম এভাবে বোধহয় পর্যায়ক্রমে দেবেন। সেটা রেসপন্স কেমন পেয়েছেন, মানে সেটার ফলাফল কি এই চিঠিগুলোর? ফায়ার সার্ভিস সিভিল রেগুলেটরি বডি হিসাবে কাজ করে, শুধু ফায়ার প্রিভেনশনই ফায়ার ফাইটিং করে, ফায়ার প্রিভেনশনও তার দায়িত্ব। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা অ্যাটলিস্ট ঢাকা সিটিতে প্লাস ঢাকা চিটাগং অন্যান্য মেগা সিটিতে আমরা একটা সার্ভে করেছি এবং যে সুন্দর জায়গায় যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যবস্থা যেগুলো আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেমন মার্কেট করেছি আমরা, হসপিটাল, কর্পোরেট বিল্ডিং, তার রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো আছে, আমরা চিঠি দিয়েছি যেগুলো এগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ইমপ্রুভ করতে হবে। অনেকে সাড়া দিয়েছেন, আমরা অলরেডি কিন্তু আমরা পেপারও দিয়েছি, প্লাস আমরা দিয়ে পার্টিকুলার যে ভবন মালিককে দিয়েছি আমরা, যেমন ঢাকা সিটি কর্পোরেশনে বলবো আমরা, ঢাকা সিটি মার্কেটগুলোর যে অবস্থাগুলো এগুলো ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা দুই মেয়র মধ্যে চিঠি দিয়েছি, যে এখানে প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে চিঠি দিয়েছি আমরা এই যে অগ্নি নির্বাপন, যে ফায়ার অগ্নি প্রতিরোধ ব্যবস্থাগুলোকে ইমপ্রুভ করার জন্য। এবং কিছু কিছু জায়গায় তারা উদ্যোগ নিয়েছে এবং ম্যাক্সিমাম জায়গায় আমরা এখনো কিন্তু তারা কিন্তু ওইভাবে রেসপন্স পাইনি আমরা। কারণ আমরা বলবো যে এই গুলশানের ঘটনাই বলবো যে একটা বড় ইনস্টিটিউট শিক্ষণের ব্যবস্থা যদি আমরা নেই, তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করার জন্য এখনই আমার সময় এসেছে যে এই অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলোকে আমাদেরকে আরো উন্নত করতে হবে, কার্যকরী এটা করতে একটা হবে। ওয়েক আপ কল বলতে হবে বলা মনে যেতে করেন। পারে। আচ্ছা, এই যে এখন তো গেল হচ্ছে কি বহুতল ভবনের কথা, কিন্তু করাইল বস্তির প্রসঙ্গ বারবার আসলে আমরা দেখি যে বস্তিগুলোতে আগুন লাগার ঘটনা কিন্তু কয়েকদিন পরপরই ঘটে। এই বহুতল ভবনগুলোতেই নিয়ম মানছে না, বস্তিগুলোতে তো প্রশ্ন উঠে না, আমরা আশাই করি না। এইটা কিভাবে বন্ধ করা যায়? কারণ ওখানেও কিন্তু অনেক লোকের বাস, প্রাণহানি, জীবনহানির অনেক যে আশঙ্কা। কোনো শহরে আমাদের দেশের মতো যে দেশগুলো উন্নয়নশীল দেশ, সে সমস্ত সব দেশে বস্তি আছে। বস্তিতে আগুনের যে ঘটনা, সেটি ছোট আগুন বস্তিতে লাগে। বস্তিতে যেমন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে যেমন সন্দেহ করা হচ্ছে, এখান থেকে হতে পারে, অন্য কোনো উৎস থেকে হতে পারে। বস্তির আগুনগুলো প্রথমে ছোট জায়গা থেকে শুরু হয়। এখন বস্তিতে যেটি হয়তো বা শশাঙ্ক সাদি আর ভালোভাবে বলতে পারবেন, যে আমরা কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যেটা বলি, এই বস্তির মানুষগুলোকে যদি প্রশিক্ষিত করা হয়, ফায়ার সার্ভিস বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছে বস্তিগুলোতে। বস্তিতে কিন্তু হ্যাঁ, কিছু এনজিও হেল্প করছে, এনজিও গুলো সহযোগিতা আপনারা করেছে বস্তিতেও কিভাবে। প্রশিক্ষণ দিয়েছেন? হ্যাঁ, ওনারা প্রশিক্ষণ দিয়েছে, ভলান্টিয়ারও সেখানে আছে। এখন সেখানে যেটা করা দরকার, সেখানে প্রশিক্ষণের পাশাপাশি ভলান্টারিলি সেখানে অগ্নি নির্বাপনের জন্য ছোট আগুন যখন লাগে, তখন সেখানে পৃথিবীর সব দেশেই যে বালির বস্তা এগুলো থাকে, ফায়ার এক্সটিংগুইশার যেটি সেটা থাকে। একটা ফায়ার এক্সটিংগুইশারের দাম, যেটাকে আমরা ABC বলি, অর্থাৎ সকল ধরনের আগুনই আপনি নিভাতে পারবেন, মাত্র 1100 টাকা সম্ভবত, অ্যারাউন্ড 1500। আরেকটা আছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে যে ফায়ার এক্সটিংগুইশার, এটা 3500 থেকে 4000 টাকা। এই ফায়ার এক্সটিংগুইশার যদি সেখানে থাকে এবং যেটা প্রশিক্ষিত, যদি বস্তিবাসীদেরকে সে প্রশিক্ষণটা দেওয়া হয়, তাহলে যেহেতু এখানে যে ধার্য পদার্থ যেগুলো আছে সেগুলো খুব দ্রুত গতিতে ছড়ানোর কিন্তু সুযোগ নেই। যেটি গুলশান মার্কেটে হয়েছে, এটি হয়তো বা আলী ভাই বলতে পারবেন, এখানে অনেকগুলো ইয়ের ফ্যাক্টরি ছিল, বলেছেন যে পলিশ টলিশ রঙের ইয়ে ছিল, কেমিক্যাল ছিল, এগুলোর কারণে খুব দ্রুত গতিতে আগুনটা ছড়িয়ে পড়েছে। আর ওখানে সে সুযোগ নেই বিদায় সেখানে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, ফায়ার এক্সটিংগুইশার থাকে, বালির বস্তা থাকে, এবং এদেরকে যদি ওই পানির যদি ব্যবস্থাটা তাদেরকে কোথাও যদি করতে আনা হবে, সেটি যদি তাদেরকে আগে থেকে ব্যবস্থা করা হয়, তাহলে ওটা নির্বাপন করা সম্ভব। আমরা সম্প্রতি ঢাকা সহ সারা দেশ একই দিনে 2 বার ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করলাম। ভূমিকম্পের একটা আতঙ্ক তো আমাদের মধ্যে আছে। এই যে এরকম ভূমিকম্পের মতো দুর্যোগগুলোতে কি সক্ষমতা আছে আমাদের এগুলোকে অ্যাড্রেস করার, যদি এরকম কোনো কিছু ঘটেই যায়? ভূমিকম্প পরবর্তী বলছেন, আমরা একটা কারখানার আগুন নিভাতেই প্রায় 3 দিন লাগছে। তা চিন্তা করাই যায় না যে আসলে কি ঘটবে। বা রানা প্লাজাতে তো আমাদের 3 সপ্তাহ বেশি লেগেছে।
এই মুহূর্তে আসলে খুব ওরকম কোনো সক্ষমতা আমাদের আছে বলে আমার অনুমান বা আমার অভিজ্ঞতা বলে না, যদিও সব জায়গা থেকে যেটা ফায়ার সার্ভিস চিন্তা করছে বা একাডেমিক্সে চিন্তা করছে, আমরা প্র্যাকটিশনাররা চেষ্টা করছি কমিউনিটি বেসড অ্যাপ্রোচে যে তাদেরকে অ্যাওয়ারনেস বানানো, তাদেরকে আরও বেশি নিজেদের ব্যাপারে সচেতন করা। কিন্তু ধরেন কিছু কিছু জিনিস কিন্তু আমরা আরও ইন্ট্রোডিউস করতে পারি। যেমন আমি নেপালে যখন কাজ করতে গিয়েছি তখন দেখেছি যে ফায়ার অ্যালার্মের মতো আর্থকোয়েক এক ধরনের অ্যালার্ম পাওয়া যায়, যেটা আর্থকোয়েক লাগলে ফায়ার অ্যালার্ম, যেমন ফায়ার লাগলে অ্যালার্ম বাজে, ওইটা আর্থকোয়েক ঘটে গেলে ওই সময় একটা মাত্রার উপরে ঘটলে সে তখন বাঁচতে থাকে। এখন আমাদের এখানে যেটা হয় যে এরকম হালকা ভূমিকম্পে আমরা যেভাবে প্যানিক দেখিয়ে আবারও 2 জন মারা গেছেন সিলেটে, এই প্যানিকটাকে অন্তত কমানো যেতে পারে যদি আমরা ওই ধরনের টেকনোলজির কথা ভাবি। আর সেকেন্ডলি আবারও ঘুরে ফিরে আসে যে আমাদের আসলে প্ল্যানিং এবং আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি। এই যে গুলশানের মার্কেটের আগুন, এরকম ভূমিকম্প হলে তো অনেক আগুন লাগবে, কিন্তু ওখানে কি শুধু পানির ব্যবহারই, আমি জানি না, আলী ভাই এক্সপার্ট মানুষ, বাট আমার অবজারভেশন, আমি যেহেতু 3 দিনই ওখানে অফিস থেকে বারবার যাচ্ছিলাম দেখতে, তো ওইখানে কি অন্য কোনো ধরনের টেকনোলজি ব্যবহার করার মানে আপনি চেষ্টা করা যেত না? কেমিক্যাল দিয়ে ফায়ার ফাইট করা? কেমিক্যাল যেহেতু আছে, আর কেমিক্যাল জাতীয় জিনিস তো বাড়ছে। নিমতলির সময় আমরা দেখেছি ভয়াবহভাবে, ওটা আমরা পারি নাই। সামনে আমরা নিউক্লিয়ার প্ল্যান্টের কথা ভাবছি, যে এই যে নতুন নতুন টেকনোলজি আমরা ব্যবহার করছি, নতুন নতুন জায়গায় যাচ্ছি, আমাদেরকেও ভাবতে হবে যে আমাদের জ্ঞানকে কিভাবে আপগ্রেড করা যায় এবং সেই জায়গায় ভূমিকম্প সহ অন্যান্য দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমাদের আর কি কি ধরনের সক্ষমতা। অবশ্যই আমি এই প্রসঙ্গে আসি। ধরেন আরেকটা ঝুঁকি আমাদের সামনে, যেটা একদম চোখের সামনে, সেটা হচ্ছে একটা হচ্ছে গাড়ির সিলিন্ডার, আরেকটা হচ্ছে মানুষের বাসা বাড়িতে ব্যবহারের জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে, গ্যাসের জন্য, জ্বালানির জন্য। এগুলোও কিন্তু একটা চরম ঝুঁকির একটা বিষয়। আমরা গাড়ির সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডারের ছোটখাটো দুর্ঘটনার কথা শুনছি, এইটার ব্যাপারে আমাদের কি করণীয়? গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডারের জন্য আপনার এর একটা লাইফ টাইম থাকে। এই লাইফ টাইমের মধ্যে আপনি যেরকম ফায়ার সার্ভিসের, আমি গ্যাস আমরা যখন নেওয়ার জন্য বিভিন্ন গ্যাস স্টেশনে যাই, ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তি আমি সেখানে দেখেছি যে গ্যাস সিলিন্ডারগুলোকে দেখিয়ে নেওয়ার জন্যে, যাতে করে সে কর্মক্ষমতা তার কতদিন পর্যন্ত আছে, কতটুকু কর্মক্ষমতা আছে। আর বসত বাড়িতে যেটা গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে সতর্কতার উপরে। এখন যিনি ব্যবহার করবেন, সেফটি তার বিষয়টি কেমন থাকবে, এটি কিন্তু ওই সিলিন্ডারের গায়ের মধ্যেই লেখা আছে, ব্যবহার বিধি। অথবা যে আরেকটা দেওয়া হয় যখন সে সিলিন্ডারটা কিনে, ব্যবহার বিধি। এখানে যিনি ব্যবহার করবেন, তিনি সতর্ক থাকলে পরেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করা আচ্ছা, সম্ভব। আমরা বিরতিতে যাচ্ছি, তার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনার কাছে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সক্ষমতা, লোকবল এবং তাদের অবকাঠামো, প্রযুক্তি, এগুলো নিয়ে নানা কথা শুনি আমরা। আপনার কি মনে হয় আপনাদের এখন যেই পরিস্থিতি আছে, যেই প্রযুক্তি, যেই লোকবল, যেই যন্ত্রপাতি আছে, সেটা কি যথেষ্ট মনে করেন এই বড় বড় ঘটনাগুলো মোকাবেলা করার জন্য? আমি বিরতির পরে এসে আপনার কাছে এই উত্তরটা নিচ্ছি। বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সক্ষমতা কতটা? ধন্যবাদ। আমরা যেটা বলবো যে এই সক্ষমতা বা উন্নয়নের কিন্তু চলমান প্রক্রিয়া আসলে। তো আমরা ফায়ার সার্ভিসের যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি, মনে করেন আপনার যেখানে হাইডেন্স সিস্টেম নাই কোনো, তারপরে মানুষের ট্রেনিং নাই, জনসচেতন নাই, বিল্ডিংগুলো বানাচ্ছে সব আনরেগুলেটেড বিল্ডিং, কোনো নিয়ম কোনো ফলো করছে না, ক্রাউডগুলো আমাদের কাজ করতে বাধা, সব মিলিয়ে কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে কিন্তু আমাদের সীমিত জনবল নিয়ে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। কিন্তু বর্তমান সরকার যে কোনো সময় তুলনায় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আধুনিকরণ সক্ষমতা বাড়ানোর জন্য নানা রকম প্রজেক্ট হাতে নিয়েছে। তার মধ্যে মনে করেন আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যেটা সক্ষমতা বাড়ানোর জন্য, আমাদের কিন্তু ল্যাডার ছিল না, আপনার ল্যাডার কিন্তু আমার 9 তলা পর্যন্ত ছিল, এখন আমাদের প্রায় আমরা এখন কিন্তু 15 তলা পর্যন্ত পেয়েছি, এখন 20 তলা পর্যন্ত ল্যাডার পেয়েছি আমরা। ক্যাপাসিটি 20 তলায় উঠে 20 তলায় কিন্তু আমরা রেস্কিউ করতে পারবো, ফায়ার ফাইটিং করতে পারবো আমরা বাইরের দিক থেকে আমরা এখানে। তারপরে যে আমাদের যে কেমিক্যাল টেন্ডার ছিল নাকি নিমতলির পরে, আমাদের কেমিক্যাল টেন্ডার দিয়ে 5টা কেমিক্যাল টেন্ডার পেয়েছি আমরা, কেমিক্যাল ফায়ার ফাইটিং এর টেন্ডার পেয়েছি আমরা। তারপরে আমরা যে পুরনো ঢাকার জন্য ছোট ছোট গাড়ি ছিল না আমাদের, এই গাড়িগুলো আমরা পেয়েছি, যেমন পুরনো ঢাকায় কিন্তু আমরা কুইকলি রেসপন্স করতে পারি, ছোট গাড়ি নিয়ে আমরা ফাইট করে যাই এখানে। এই যে কুইক ফায়ার মোটর সাইকেলগুলো পেয়েছি আমরা, চীন থেকে আমরা গ্র্যান্ড পেয়েছি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ট্রেনিংয়ে অ্যাটলিস্ট ফায়ার ফাইটিং করে যাচ্ছি। তার মধ্যে কিন্তু আমাদের একটা একাডেমি ছিল না, একাডেমি নাই আমাদের, এখনও নাই। তো যেহেতু আমাদের তাড়াতাড়ি আমাদের এই প্রায় 400 ফায়ার ফাইটাররা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ট্রেনিং নিয়ে আসছে, জাস্ট উইদিন 1 to 2 ইয়ার্সের মধ্যে তারা ট্রেনিং নিয়ে আসছে। তাদের জন্য কিন্তু আমাদের অনেক আস্থা বেড়ে গেছে। আমাদের ইমিডিয়েটলি একটা প্রজেক্ট গিয়েছে আমাদের, যে একটা, কারণ ট্রেনিং ইজ আমাদের মনে ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, যেখানে ট্রেনিং দিতে পারলে কিন্তু আমরা সেখানে ভলান্টিয়ার বা তাদের দিব। আমার ট্রেনিং একটা আমার সেন্টার আছে, বাট একাডেমির জন্য অলরেডি আমাদের একটা জায়গা অ্যাকোয়ার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের
প্রতিশ্রুতি দিয়েছেন একাডেমি করার জন্য। অলরেডি আমরা কাজ শুরু করেছি, একটা প্রজেক্ট বানানো রেডি করেছি আসে। আশা করি যে একাডেমিটা হয়ে গেলে আমাদের ক্যাপাসিটি, ট্রেনিং এর ক্যাপাসিটি অনেক বাড়বে আসলে। তো এর মধ্যেই কিন্তু আমি যেটা বলবো যে ফায়ারের এই শুধু লোকাল ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য এটাও আমাদের বড় একটাই। আমরা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমরা আগের ট্রেনিং তো প্রায় 5 গুণ ট্রেনিং বাড়ানো হয়েছে। আগুন কিন্তু অনেক লাগছে, কিন্তু আগুনগুলোকে আমরা মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য অ্যাটলিস্ট লোকাল ক্যাপাসিটিতে অ্যাটলিস্ট মানুষ নিভিয়ে ফেলছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা টোটালি কিভাবে আগুন প্রিভেনশন করা যায় এই সেভাবে প্রসঙ্গে যাচ্ছে, এই যে ভলান্টিয়ারের কথা আসছে বারবার, এই মানুষকে সম্পৃক্ত করা, মানুষকে ভলান্টিয়ার হিসেবে গড়ে তোলা, এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা কিভাবে করা, মানে স্ট্রাকচারড ওয়েতে কিভাবে করা যায়? এখন আমাদের দেশে তো স্ট্রাকচারের যে ভলান্টিয়াররা আছে, যেটাকে আমরা কোস্টাল এরিয়ার ভলান্টিয়ার আছে 55,000 ভলান্টিয়ার, যারা সাইক্লোনের সময় মানুষকে উদ্ধার করে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইতিমধ্যে মনে হয় 33,000 নগর এরিয়াতে ভলান্টিয়ারকে প্রশিক্ষিত করেছে। তারা কোন লেভেলের? তারা কি ছাত্র, স্কুল, তারা কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন পেশার মানুষকে নিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রশিক্ষণ দিয়েছে। এবং এই প্রশিক্ষণের আমি বলবো যে যখন এই প্রশিক্ষণটা শুরু হয়, এর টোটাল ব্যবস্থাটা অর্থে আমার সহযোগিতায় এটা শুরু হয়। ওই সরকারের যেটা সিডিএমপি প্রকল্প ছিল। এই পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু, যেমন আপনি যদি থাইল্যান্ডের কথা ভাবেন, ভলান্টিয়াররা কিন্তু এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে, তারাই প্রথম কিন্তু আগুনটাকে নিভায়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফার্স্ট রেসপন্ডিং এজেন্সি আফটার ওয়ার্ডস দ্য পিপল, যেটা প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, মানুষের প্রোঅ্যাক্টিভনেস হয়ে মানুষ যেটা নিভাবে। ফায়ার সার্ভিস ইজ দ্য রিঅ্যাক্টিভ এজেন্সি। ফায়ার সার্ভিস এসে সেই জায়গায় অগ্নি নির্বাপনের জন্য সহযোগিতা করবে। আমাদের দেশের ফায়ার সার্ভিসকে যদি আপনি চিন্তা করেন, 2009-এর ফায়ার সার্ভিস আগে এবং পরের মধ্যে গালফ অফ ডিফারেন্স নাও। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আমি বলবো যে এখন 2 হুইলার ওয়াটার মিট সিস্টেম, যেটা হলো আপনার পুরাতন ঢাকার জন্য যেটা আছে। আমি কিছুদিন আগে বগুড়া গেলাম, 1 সপ্তাহ আগে। বগুড়াতে ফায়ার সার্ভিস অফিসে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। প্রায় 5-6টা 2 হুইলার মোটরসাইকেল দিয়ে ছোট আগুন নিবানোর জন্য, ছোট আগুন এবং সরু জায়গায় যাওয়ার জন্য এরকম সিস্টেমও কিন্তু আমাদের দেশে ইতিমধ্যে হয়ে গেছে। প্রয়োজন জনগোষ্ঠীর সচেতনতা, এবং সেই জন্য প্রয়োজন যে দোকানগুলো আছে, অন্যান্য বড় বড় বিল্ডিংগুলো আছে, সেগুলো মহড়া করানো। মহড়ার অংশ বড় বিল্ডিংগুলো যদি আপনি ধরেন আপনার 10 তলা বিল্ডিংয়ে আগুন ধরলো, সেখানে যদি আগুন ধরার পরে নিয়মটা হলো 10 তলা বিল্ডিংয়ের 5 তলা যদি আগুন ধরে, 6 তলার লোক ছাদে চলে যাবে, তারপর 7 তলার লোক ছাদে যাবে, তারপর 8 তলার লোক ছাদে যাবে। এইভাবে কিন্তু মানুষকে প্রশিক্ষণ দিতে হবে, নিচের লোকরা নিচে নেমে আসবে। তো এইভাবে যদি মানুষকে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে কিন্তু আগুন এই জায়গাটাতেই আমি আসছি। ধরেন আমরা তো ভলান্টিয়ার নিয়ে কথা বললাম, স্বেচ্ছাসেবী, তার পাশাপাশি মানুষকে কিভাবে সচেতন করে তোলা যায় এইসব ব্যাপারে, আরো কিভাবে আপনারা কি কোনো কাজ করছেন বা আপনাদের কোনো সুপারিশ আছে কিনা? আমার মনে হয় আমি সুপারিশের জায়গায় যাই খুব কুইকলি। একটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে ইন্টারনাল বিষয় আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল বলতে যে একটা অর্গানাইজেশন বা একটা কমিউনিটি যে ইন্টারনাল, সেখানে তো তার ভলান্টিয়ার, তার প্রশিক্ষণ, তার রেগুলার ইয়েটা থাকবে, তার মহড়া থাকবে। কিন্তু তাকেও কিছু কিছু জিনিস জানতে হবে। ধরেন যে ছোট ছোট জিনিস, ফায়ার ব্ল্যাঙ্কেট কয়টা অফিসে আছে, প্রত্যেকটা অফিসে ফায়ার ব্ল্যাঙ্কেট রাখা দরকার। আবার যখন এরকম ঘটনা ঘটছে, তার প্রস্তুতিমূলক পর্যায়ে এনজিওরা যে কাজগুলো করে, সেখানে এনজিওদের সাথে সমন্বয় করা, এটা একটু খুব জরুরি হয়ে পড়ছে আরবান এরিয়াতে। তৃতীয়ত আমি আবারও ঘুরে ফিরে বলবো যে ইনসিডেন্স কমান্ড সিস্টেম আমাদের এখন ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। ঢাকা শহরের ঢাকা নর্থ, ঢাকা সাউথ ইনসিডেন্স কমান্ড সিস্টেম কি হবে, কে কমান্ডার হবে এরকম ইনসিডেন্সে, এবং তার আন্ডারে সমস্ত সংগঠনগুলো কাজ করবে, যারা রিলেভেন্ট অথরিটি। ফোর্থলি, প্রত্যেকে যে অন্যান্য স্টেক হোল্ডার আছে, পুলিশ থেকে শুরু করে, তাদেরও সক্ষমতা বৃদ্ধি দরকার। ওনারা কি শুধুমাত্র মব কন্ট্রোল করবেন, নাকি ওনাদের একটা টিম থাকবে ফায়ার সার্ভিসের মতো লোকের সাথে কাজ করা? ফিফথলি হচ্ছে কি, আমরা কি ফায়ার সার্ভিসের কাছে বেশি এক্সপেক্ট করছি না? ওনারা প্রশিক্ষণ দেবেন, ওনারা সব জায়গায় যে ড্রিল করাবেন, ওনারা সার্টিফিকেশন করবেন, ইটস টু মাচ। আইদার আমাদের একটা সেপারেট ফায়ার একাডেমি তৈরি করা দরকার, যেটা পৃথিবীর সমস্ত দেশে আছে, সেখানে প্রশিক্ষণ হবে, ওনারা ওনাদের কাজ করতে পারবেন। আমরা যদি ওনাদের কাছে বেশি এক্সপেক্ট করি, তাহলে আমাদের উপরে নিজেদের ইয়ে কমে যাবে। আর আমাদের সক্ষমতার জন্য আমরা কি করছি? ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু সবার রেসপন্সিবিলিটি। আমি সেই জায়গাটাই আসছি। ধরেন দেশের আপামর জনসাধারণকে কিভাবে সেন্সিটাইজ করা যায়, কিভাবে আরেকটু সেন্সিটাইজেশনের কাজটা আসলে কন্টিনিউ করা। এই যে আমরা একটা হঠাৎ করে টকশো করছি বা ইয়ে করছি, এটা যেটা আমি মনে করছি সারা বছর ব্র্যাকের মতো একটা বড় অর্গানাইজেশন এই বিভাগে আপনি কাজ করছেন, আপনারা কিছু করছেন? আমরা যদি আমাদের কথা বলি যে তাহলে আমরা রেগুলারলি
ওই কমিউনিটিতে প্রতিবার সবসময় বলছি এবং আমরা তাদেরকে লিফলেট দিচ্ছি, তাদের মহড়া করাচ্ছি বা তাদেরকে দিয়ে নাটিকা করাচ্ছি, চেষ্টা করছি যে যতটা সম্ভব। আমরা আরবান এলাকাতেও কাজ করছি, কিন্তু এটা জাতীয়ভাবে করা দরকার অবশ্যই। এবং এটা কন্টিনিউ, যেমন ভলান্টিয়ার তৈরির ব্যাপারটাও একটু কন্টিনিউ করা দরকার। আমরা একদম শেষ Just পর্যায়ে একটা চলে শেষ এসেছি। পর্যায়ে শুধু এটাই বলতে যাচ্ছি যে ফায়ার সার্ভিসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিন্তু আগে এখন স্টেশনের সংখ্যা প্রায় প্রতি উপজেলায় অবশ্যই আমরা- 550টা হচ্ছে আসলে। জি, জি। আর আমাদের প্রত্যেকটা লেভেলে একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকবে, একটা গ্রাউন্ড লেভেলও থাকবে। এই প্ল্যানটা যেন আমরা প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের সব লেভেলে কিন্তু জি, practice ধন্যবাদ। করলে আমরা করতে একেবারে পারবো শেষ এটা। পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।